দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিল বাংলার মানুষ। দীর্ঘ 15 বছরের তৃণমূল জামানার অবসান ঘটল। বাংলায় ঝরে গেল ঘাসফুল, দুর্নীতির পাকে বাংলাকে সুসংগঠিত করতে ফুটল পদ্ম। ভারতের স্বাধীনতার পর এই প্রথম বাংলার দখল নিল ভারতীয় জনতা পার্টি। এই জয় যে বাংলার মানুষের জয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এবারের ভোটে ছিল না কোনো ছাপ্পা ভোটের অভিযোগ, ছিল না কোনো রিগিং, কোনো বুথ জ্যামের অভিযোগ। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে এবারের ভোটে নিজেদের ভোটদান করেছেন তা কিন্তু পরিসংখ্যানই বলে দিচ্ছে। প্রায় 93% ভোট যে পুরোটাই সরকার বিরোধী ছিল, ফলাফলই তার প্রমাণ। প্রশ্ন হচ্ছে, কি কারণে বিজেপি বাংলায় এই বিশাল জয় পেল? ভারতীয় জনতা পার্টির এই অভাবনীয় উত্থান বা জয়ের পেছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে? বিজেপির এই জয়ের ফলে বাংলায় আগামী কোন কোন ক্ষেত্রে কি পরিবর্তন পরিলক্ষিত হতে পারে? সত্যি কি এবার সোনার বাংলা পেতে চলেছে বাংলার মানুষ? কে হবেন বাংলার আগামী মুখ্যমন্ত্রী? আর তৃণমূল কংগ্রেস সেটা কি এবার ভেঙে চুরে যাবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। রং দে তু মোহে গেরুয়া, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটা সেই গানটাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই উঠছে গেরুয়া আবির। এ যেন এক অন্য ছবি। বাংলার বুকে এমন ছবি দেখা যাবে ভাবেনি অনেকেই, কিন্তু কে যেন এই 2026-এর নির্বাচনী প্রচারে বলেছিল, মুদ্দায়ে লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খোদা হোতা হ্যায়। একেবারেই সঠিক, একেবারেই সঠিক। ভগবান যা চাইবে সেটাই তো হবে, আর সেটাই তো হয়েছে। কেউ যদি মনে করে থাকেন ভগবান কি চাইবেন সেটা তিনি বা তারা নির্ধারণ করে দেবেন, তা যে হয় না, বাংলার রায় কিন্তু সেটাই বলে দিল। শাসক যদি মনে করে যে তারাই সবসময় ক্ষমতায় থাকবে, তারাই একমাত্র ভাগ্য বিধাতা, তা যে সঠিক নয় বাংলার মানুষ তা প্রমাণ করে দিল। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের মন বুঝতে পারেনি। নানাবিধ ভাতা দিয়ে তারা এক প্রকার ভোটারদের কিনে নিতে চেয়েছিল। বাংলার মানুষের প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিয়ে 2021-এর আগে ভাতা বৃদ্ধি, 2024-এর আগে ভাতা বৃদ্ধি, এমনকি 2026-এর নির্বাচনের আগেও সেই ভাতা বৃদ্ধিতেই গুরুত্ব দিয়েছিল তারা। শাসক হিসেবে ছিল না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা, বেকার সমস্যার সমাধানের বার্তা ছিল না। উল্টে গড়ে উঠেছিল দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তৃণমূল কংগ্রেস টানা 3 বার ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই এক ধরনের ক্লান্তি এবং একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের মনে। বিশেষ করে চাকরি চুরি, পুরো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং স্থানীয় স্তরে নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগগুলো সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলার মানুষ কখনোই অত টাকা একসঙ্গে দেখেনি যা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। একটা টোটাল সিস্টেম করাপ্টেড হতে পারে তা বাংলার মানুষের ধারণার বাইরে ছিল। মেধাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে এভাবে চাকরি বিক্রি করা যায় তা বাংলার মানুষ ভাবতেও পারেনি কখনো। 26,000 চাকরি বাতিল, মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চনার শিকার। দিনের পর দিন রোদে জলে ভিজে চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন তৃণমূলকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। একের পর এক দুর্নীতি করেও মানুষকে শুধু ভাতা নির্ভর করে বাঁচিয়ে রেখে নিজেদের আখের গুছিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। বাংলার মানুষ তা দেখেছে আর সুযোগ এবং সময়ের অপেক্ষা করে গেছে। মামাটি মানুষের কথা বলে দম্ভের সিংহাসনে বসার ফল আজ ভুগতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। 15 বছর সরকারে থাকার পরেও 100-র গণ্ডি পার করতে রীতিমতো হিমশিম খাচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা বলেছিলেন 4 তারিখ দুপুর 12টার পর বুঝে নেবেন ডিজে বাজবে, আজ তারা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো তাও রাজনৈতিকভাবে বাংলার মাটিতে লড়াই করেছেন, একটি দল তৈরি করেছেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘ সময় ধরে। কিন্তু বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান কি?
উত্তরটা আমার আপনার সবার জানা। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্স সহ একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একজন সাংসদ হয়ে অত বড় বড় ভূ গাড়ি নিয়ে কিভাবে ঘুরে বেড়ায়, কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে? এই প্রশ্ন যে মানুষ করছে তা বুঝতেই পারেনি বা বোঝার চেষ্টাই করেনি দম্ভে ডুবে থাকা তৃণমূল কংগ্রেস। মানুষের রায় কিন্তু বলে দিচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা ভাতার বিরুদ্ধে, তারা দুর্নীতির প্রতিবাদ করছে। বাংলার এই রায় যেন আজ চিৎকার করে বলছে আমরা দুর্নীতি চাই না, দুর্নীতিবাজদেরও চাই না। মানুষের এই ক্ষোভকেই সুসংহত করতে সফল হয়েছে বিজেপি। তৃণমূল বিরোধী প্রবল হাওয়া যে এই রায়ের অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না। তবে শুধু শাসক বিরোধী হাওয়া নয়, তার পাশাপাশি আরও একাধিক বিষয় রয়েছে। ডাবল ইঞ্জিন এবং উন্নয়নের প্রতিশ্রুতি। বিজেপি তাদের প্রচারের মূল হাতিয়ার করেছিল সোনার বাংলা এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের একই দলের শাসনের ডাবল ইঞ্জিনের সুবিধে। সেই সঙ্গে ছিল শিল্পায়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি। বিশেষ করে শিক্ষিত বেকার যুবক এবং শহুরে ভোটারদের আকৃষ্ট করেছে বিজেপির এই প্রতিশ্রুতি। খুব স্বাভাবিকভাবেই একদিকে শহর, অন্যদিকে গ্রাম। গ্রাম এবং সংরক্ষিত আসনে আধিপত্য নির্বাচনী ফলাফলের ট্রেন্ড অনুযায়ী বিজেপি গ্রামীণ বাংলায় ব্যাপক সাড়া পেয়েছে। বিশেষ করে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সংরক্ষিত আসনগুলোতেও বিজেপির জয় জয়কার লক্ষ্য করা গেছে। মতুয়া সম্প্রদায় এবং উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংক বিজেপির দিকে ব্যাপক হারে ঝুঁকেছে। এসআইআর এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর হবে, তা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। দুভাবে এই এসআইআর এর ব্যাখ্যা তুলে ধরা হয়েছিল। মানুষ কিন্তু এসআইআরকে ইতিবাচকভাবেই নিয়েছে। এসআইআরকে সামনে রেখে যে বাংলা অস্মিতা ইস্যুকে তুলে ধরা হয়েছিল, তাতে তৃণমূলের কিন্তু চিড়ে ভেজেনি। আর মুসলিম ভোট, সেই ভোটের অবস্থা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এবার কি তবে তৃণমূলকেই লাথি মারল তারা? ভেঙে গেল তৃণমূলের ভরসার সেই মুসলিম ভোটের সমীকরণ। এই করুণ পরাজয়ের ফলে কি এবার তৃণমূল কংগ্রেস দলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে চলেছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা আছি বলেই আপনারা সবাই নিরাপদ। আমরা না থাকলে যখন একটা বিশেষ সম্প্রদায় দল বেঁধে এসে আপনাদের ঘিরে ধরবে, তখন ওরা আপনাদের 1 সেকেন্ডে শেষ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে নিয়েছিলেন যে মুসলিম ভোটার মানেই তার ভোটার, মুসলিম মানেই তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আর সে কারণেই তিনি নির্বাচনী প্রচারে পরোক্ষে সেই মুসলিমদের ব্যবহার করেছেন। প্রথমত, তৃণমূল আছে বলে বাংলার মানুষ নিরাপদে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধারণা যে একেবারেই ভুল এবং ভ্রান্ত, তা প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ। দ্বিতীয়ত, তারা না থাকলে একটি বিশেষ সম্প্রদায়ের দল বেঁধে এসে ঘিরে ধরবে, এই মন্তব্যের মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে ওই মুসলিমদেরই অপমান করেছেন, নির্বাচনী ফলাফল তা কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। কারণ মুসলিম অধ্যুষিত আসনগুলোতেও ভালো ফলাফল করেছে বিজেপি। কতটা মুসলিম ভোট বিজেপির ঘরে গেছে তা এই মুহূর্তে বলা না গেলেও একটা বিষয় কিন্তু পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের দিক থেকে সরে গেছে মুসলিম ভোট। মূলত আইএসএফ, বাম, কংগ্রেস এবং হুমায়ুন কবিরের ওই আজুপের দিকে চলে গেছে অনেক সংখ্যালঘু ভোট। আর মুসলিম ভোটের এই বিভাজনের প্রত্যক্ষ সুবিধা গ্রহণ করেছে বিজেপি। রইল পরে এবারের মহিলা ভোটাররা। আগেই আপনাদেরকে বলেছিলাম, এবারের ভোটে কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে মহিলা ভোটাররা। কারণ এবার মহিলারা প্রচুর পরিমাণে ভোট প্রদান করেছেন। কিন্তু সেই মহিলা ভোটের একটা বড় অংশ যে আর ওই লক্ষ্মী ভাণ্ডারের ওপর ভরসা করেনি, বাংলার রায় কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। বরং মহিলারা এবার তাদের ভোট দিয়েছেন সন্দেশখালী আর.জি. কর কাণ্ডের মতো নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে। আর.জি. করের নৃশংস ঘটনা বাংলা সহ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বলছি তার কারণ এখন তিনি প্রাক্তন,
সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে যে বাংলার মেয়েরা ভালো চোখে নেয়নি, এই রায় কিন্তু তারই জবাব। টাকা দিয়ে পরিবারকে হাতে করার চেষ্টা, মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা, এমনকি তদন্তের নামে প্রহসন এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ যে আসলে বাংলার মহিলাদের নাড়িয়ে দিয়েছে, এই রায় কিন্তু তারই বিরুদ্ধে গেছে। বাংলার মেয়ের বিরুদ্ধেই এবার বাংলার মহিলারা একযোগে রায় দিয়েছে। এমন বাংলার মেয়ে যে তারা চায় না তা বুঝিয়ে দিয়েছে একেবারে ভোটের মাধ্যমে। তাই তো এবার ভোটের আগে চুপচাপ ছিলেন বাংলার বেশিরভাগ ভোটার। আপনাদের বলেছিলাম যে এবার বাংলায় সাইলেন্ট ভোটারের সংখ্যা বেশি। এই সাইলেন্ট ভোটাররা কিন্তু চুপচাপ ভোট দিয়েছেন একেবারে তৃণমূলের বিরুদ্ধেই। আরও একটি বিষয় এবারের নির্বাচনে ফলাফল থেকে স্পষ্ট, আর সেটা হলো হিন্দুত্ববাদী মেরুকরণ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি, মুসলিমদের কখনো দুধ দেওয়া গরুর সঙ্গে তুলনা, আবার কখনো বিশেষ সম্প্রদায়ের দল বেঁধে ঘিরে ধরার বার্তা হিন্দুদের মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়ায় তৈরি করেছে। তেমন আবার ওয়াকফ বিলের বিরোধিতায় মুর্শিদাবাদের ঘটনা হিন্দুদের মনে আতঙ্ক তৈরি করেছে। এই অবস্থায় হিন্দুত্ববাদী আবেগ এবং সনাতন সংস্কৃতির সুরক্ষার বার্তা রাজ্যের এক বৃহৎ অংশের ভোটারদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছে, যা মূলত বিজেপির দিকেই গেছে। সেদিক থেকে বলা যেতেই পারে যে এবারের বাংলার ভোট অনেকটা মেরুকরণের ভোট হিসেবেই পরিলক্ষিত হয়েছে। হিন্দুদের অস্তিত্ব রক্ষার লক্ষ্যেই মানুষ কিন্তু তার ভোট প্রদান করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী প্রচারে এসে বারংবার একটি কথা বলেছেন যে বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই আশঙ্কা প্রকাশ করেছেন। বাংলার যে জনসংখ্যা, তার যে বিন্যাস, জাতিগত বিন্যাস, সেই বিন্যাস বদলে যাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো আশঙ্কায় কাটছে, সেখানকার বিশেষ করে হিন্দু যারা রয়েছেন তারা। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক অন্য আশঙ্কা কিন্তু ঘিরে ধরছিল বাংলাকে। এমনটা হবে না তো আগামী দিনে যে বাংলার কিছু অংশ বাংলাদেশের সঙ্গে মিশে যাবে? এমন আশঙ্কা প্রকাশও কিন্তু কেউ কেউ করছিলেন। তার কারণ যেভাবে বাংলার ডেমোগ্রাফিটা বদলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তাতে করে আগামী দিনে এই ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। ফলে এই গোটা পরিস্থিতিটা কিন্তু এই বাংলার নির্বাচনে একটা অন্য সমীকরণ তৈরি করেছে। সেই সমীকরণ যে একেবারে বিজেপির পক্ষে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে বিজেপির এই জয়কে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের পরিবর্তন হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটি মূলত তৃণমূলের স্থানীয় শাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের রায় এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। বিজেপি যেভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে রাঢ় বাংলা পর্যন্ত নিজেদের দুর্গ গড়ে তুলেছে, তা বাংলার রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হয়েছে। বিজেপির এই জয়ের পেছনে একদিকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীদের কৃতিত্ব থাকে, তবে অন্যদিকে কিন্তু গেরুয়া ঝড়ের পেছনে রয়েছে আরএসএসের একটা বিরাট অবদান। কারণ নির্বাচন ঘোষণার বহুদিন আগে থেকেই এবার এই বাংলায় আরএসএস তাদের কাজ শুরু করে দিয়েছে। আর এবারে আরএসএসের কাজ ছিল একেবারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। বাংলার ডেমোগ্রাফি বদলের যে দাবি বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করে গেছেন, সেই লক্ষ্যে বাংলাকে বাঁচাবার স্বার্থে একেবারে অন্তরালে থেকে কাজ করে গেছে আরএসএস। ফলে এই জয়ের একটা বিরাট কৃতিত্ব রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। আর সেখান থেকেই প্রশ্ন হচ্ছে যে এবার বাংলায় মুখ্যমন্ত্রী কে হবেন। দেখুন, বাংলার নির্বাচনে বিজেপির তরফে কাউকেই মুখ্যমন্ত্রীর মুখ করা হয়নি। তারপরেও বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, এটাও কিন্তু বাংলার রাজনীতিতে এই প্রথম বলা যায়। তবে বাংলার আগামী মুখ্যমন্ত্রী কে হবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে ওই আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের উপর। মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তার ওপর যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা প্রভাব থাকবে তা বলাই যায়। কারণ বাংলা এই মুহূর্তে ওই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু পাখির চোখ। শুধুমাত্র 2029 লোকসভা নয়, তার পাশাপাশি বাংলার সীমান্ত সমস্যা, যা আমি একটু আগেই বলছিলাম, যা ভারতের নিরাপত্তার স্বার্থে ভীষণ রকমভাবেই গুরুত্বপূর্ণ।
সেক্ষেত্রে বাংলা আগামী দিনে কোন পথে কিভাবে এগোবে তা অনেকটাই কিন্তু নির্ধারণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে দীর্ঘ কয়েক যুগের পর ডাবল ইঞ্জিনের সরকার বাংলার জন্য যে এক অন্য বার্তা নিয়ে আসবে তা কিন্তু বলাই যায়। আর এখানেই তৈরি হচ্ছে আরও একটি প্রশ্ন, আর তা হলো এই করুণ পরাজয়ের ফলে কি এবার তৃণমূল কংগ্রেস দলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে চলেছে? দেখুন, তৃণমূল কংগ্রেস দলের না আছে কোনো নীতি, না আছে কোনো পন্থা, না আছে কোনো বেস। তার কারণ দলটা কখনো কোনো নীতির ওপর দাঁড়িয়ে নেই, দলটার কোনো আদর্শগত মেরুদণ্ড নেই, কোনোদিন ছিলও না। মূলত সিপিএমের বিরোধিতা করেই তাদের এই দলের উত্থান, এবং তারপর শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। রাজনৈতিকভাবে তাদের মতাদর্শের কোনো গুরুত্ব ছিল না, তাদের কাছে গুরুত্ব একটাই ছিল, কামাও আর কামাও। হেরে যাওয়ার ফলে সে কামাই যে বন্ধ হবে সেটা আপনিও জানেন, আমিও জানি, আর সদ্যজাত শিশুও জানে। এবার কামাই বন্ধ হয়ে গেলে তারা খাবে কি? কারণ তৃণমূল কংগ্রেস আর যাই করুক, শিক্ষা টিক্ষা তো কিছু দেয়নি। ফলে শিক্ষা না থাকার ফলে তারা যে চাকরি করে খাবার জোগাড় করবে এমনটাও নয়। ফলে তাকে কোনো না কোনো রাজনৈতিক দলের ছাতার নিচে আসতে হবে। ফলে আগামীতে এই তৃণমূল কংগ্রেস দলটা কতটা থাকবে, কতটা তাদের দলীয় সমর্থকরা থাকবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। খেয়াল করে দেখুন, 2011-তে যখন সিপিএম সরে গিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল, সেই সিপিএম কিন্তু একটা রেজিমেন্ট দল, সেই দলের একটা পন্থা আছে। সেই পন্থার সঙ্গে আপনার খাপ খেতেও পারে, নাও খেতে পারে। আপনি সেই বামপন্থাকে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যে মানুষটি সিপিএম করে সে বামপন্থা বিশ্বাস করে। একটা পন্থা আছে, একটা আদর্শ আছে, একটা নীতি আছে। কিন্তু তারপরেও সেই সিপিএম ভেঙে চুরমার হয়ে গেছে গত 15 বছরে। প্রচুর সিপিএম থেকে লোক পিলপিল করে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছে। আর নীতি আদর্শ কিছুই যেই দলটির নেই, সেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর সে দলটি সুসংগঠিত থাকবে তো, আস্থ থাকবে তো, নাকি দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি দলটা ভেঙে টুকরো টুকরো হয়েও যায়, তাহলে সেই দল থেকে লোক বেরিয়ে যাবে কোথায়? বিজেপিতে। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে যে তারা কি বিজেপিতে এন্ট্রি পাবে? এন্ট্রি পেলে তাদের অবস্থানই বা কী হবে? যদিও এগুলো অনেক সময়ের আগেই আমি আপনাদের সামনে তুলে ধরছি, গোটা বিষয়টা নিয়ে আলোচনার এখনও আরও অনেক কিছু আছে। আদৌ এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে যেটা নজর, বা এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো এবারের বাংলার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণভাবে হয়েছে। বাংলার রাজনীতিতে এমন নির্বাচন এই প্রথম যেখানে কোনো খুন নেই, কোনো রক্ত ঝরেনি সেভাবে। এমনকি ভোট পরবর্তী সন্ত্রাস যা 2021-এর পর লক্ষ্য করা গিয়েছিল, 2026-এ এখনো পর্যন্ত তা লক্ষ্য করা যায়নি, যা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ভালো বা ইতিবাচক দিক। আমরা চাইব রাজ্যে যে মানুষ পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের ধারা এক নতুন আবহে আবর্তিত হোক। সত্যি বাংলায় শুধু পদ্ম ফুটুক এমনটা নয়, পদ্মের সঙ্গে সঙ্গে বাংলায় সত্যি রাম রাজত্ব গড়ে উঠুক। উন্নয়ন হোক, পরিকাঠামোর উন্নয়ন হোক, শিল্প কারখানার উন্নয়ন হোক, সীমান্তে নজরদারি বাড়ুক, নিরাপত্তা সুনিশ্চিত হোক মহিলাদের। আর ঠিক পাশাপাশি বাংলা সোনার বাংলা হয়ে উঠুক, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করব। নমস্কার।